মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? এই কথাটি কি শুনেছেন? না শুনে থাকলে আর সোশ্যালে নজর রাখলে শুনতে বা পড়তেও পারেন। কথাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে গুজে দেওয়া হয়। আচ্ছা বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কে? এক পক্ষ উত্তর দেবেন রবীন্দ্রনাথ ঠাকুর, আবার এই উত্তর শুনে কেউ হয়তো তেড়ে ফুঁড়ে আসতে চাইবেন। উভয় পক্ষকেই বলি, একটু থামুন। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। অবিভক্ত ভারতবর্ষের প্রথম নোবেলজয়ী এই মহিরুহকে নিয়ে আলোচনা যেমন আছে, সমালোচনাও আছে। এর একটি ঢাকা বিশ্ববিদ্যালয়। এক পক্ষের দাবি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন, বলেছেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। আর এ উক্তি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রসঙ্গেই। অন্য পক্ষের দাবি রবি ঠাকুর এমনটা বলতেই পারেন না। প্রশ্ন হলো, আসলেই কি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন? 2022 সালে factcheck.org এই বিতর্কের আদৌ কোনো ভিত্তি আছে কিনা তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। অনলাইন পোর্টাল সারা বাংলার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এই দাবিটি মূলত আলোচনায় আসে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিনের আমাদের স্বাধীনতা ও সংগ্রামের ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিক কিছু কথা নামক বই থেকে। বইয়ে উল্লেখ করা হয়, 1912 সালের 28 মার্চ কলিকাতার গড়ের মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এখানে বলা প্রয়োজন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বও সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। কারণ হিসেবে বলা যেতে পারে, রবীন্দ্রনাথ তখন ছিলেন হিন্দু সমাজ তথা হিন্দু মন মানসিকতা ও হিন্দু চেতনা ও হিন্দু ভাবধারায় উদ্বুদ্ধ একজন হিন্দু স্বভাব কবি। এ তথ্য প্রকাশিত হওয়ার পর এজেড.এম আব্দুল বারী সমকাল পত্রিকায় এ বক্তব্যের সত্যতা চ্যালেঞ্জ করে রেফারেন্স বা তথ্যসূত্র জানতে চান, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। 2020 সালে বণিক বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। অনেকে বলেন তিনি বিরোধিতা করেছিলেন, অনেকে বলেন না। তবে যারা বলছেন রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন তারা কিন্তু কোনো রকম তথ্য দিতে পারছেন না, এবং যে সমস্ত ঘটনার ভিত্তিতে তারা বলছেন সেগুলো কিন্তু কোনোভাবেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। ইতিহাস ঘাটলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারীদের মধ্যে কলকাতায় যেসব গুণী ব্যক্তি ছিলেন তাদের অনেকের সঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠতা ও পারিবারিক যোগাযোগ ছিল। এছাড়া বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্যও এ ধারণা আরও জোরালো হয়েছে। মূলত তৎকালীন কলকাতার সুধী সমাজ ও প্রভাবশালী মহলের একটি বিশাল অংশ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে অন্তত 10 থেকে 12টি প্রতিবাদ সভা করেছিল, যা রবীন্দ্র বিরোধিতার বিতর্ককে আরও উস্কে দেয়। কিন্তু রবীন্দ্রনাথ কি সেসব সভায় আসলেও ছিলেন? 2021 সালে প্রথম আলোতে প্রকাশিত এক লেখায় বলা হয়, 1912 সালের 28 মার্চ ছিল 1318 বঙ্গাব্দের 14 বা 15 চৈত্র। তবে ইতিহাস বলছে রবীন্দ্রনাথ ওই সময় ছিলেন তৎকালীন পূর্ববঙ্গে শিলাইদহে। শিলাইদহ থেকে তিনি কলকাতায় ফিরেছিলেন 12 এপ্রিল 1912। রবীন্দ্রনাথ তার সব কবিতা, পত্র ও প্রবন্ধের নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ করতেন। ওই সময় শিলাইদহে অবস্থানকালে তিনি 17 থেকে 18টি কবিতা ও গান লেখেন। দেখা যায়, আমার এই পথ চাওয়াতে আনন্দ গানটি তিনি রচনা করেন শিলাইদহে। তারিখ 14 চৈত্র 1318 বঙ্গাব্দ। ইংরেজি দিনপঞ্জি অনুযায়ী যা হয় 1912 সালের 27 মার্চ। আরও একটি গান, এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরি, এটিও শিলাইদহে বসেই কবি লিখেছিলেন 1318 বঙ্গাব্দের 26 চৈত্র। ইংরেজি দিনপঞ্জি অনুযায়ী যা 1912 সালের 7 বা 8 এপ্রিল। রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন এর প্রমাণ হিসেবে হাজির করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং ইতিহাসের অধ্যাপক রমেশচন্দ্র মজুমদারের আত্মজীবনী জীবনী স্মৃতিদ্বীপে বইটিকে। ওই বইয়ে নাকি বলা হয়েছে, রবীন্দ্রনাথ সহ সকল বাঙালি হিন্দু নেতা ও বুদ্ধিজীবী ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চরম বিরোধিতা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আশুতোষ মুখার্জির নেতৃত্বে সেই সময়কার ভাইসরয় লর্ড হার্ডিন্সকে ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন না করার জন্য 18 বার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল। নিচতা এত নিচে নেমেছিল যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয়। অথচ 258 পৃষ্ঠার জীবনের স্মৃতিদ্বীপে বইটি পড়তে গিয়ে এর কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কা বিশ্ববিদ্যালয় সম্বোধনের প্রমাণ পাওয়া গেল না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি স্যার আশুতোষ মুখার্জি প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন ঠিকই, তবে ওই বইয়ের বর্ণনা থেকে জানা যায় এই প্রতিবাদ ছিল অনানুষ্ঠানিক। লেখক অর্থাৎ আর.সি. মজুমদারের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফরে আসেন 1926 সালে। সে বর্ণনা ওই বইয়ে থাকলেও রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধিতার কোনো প্রমাণ এই বইয়ে নেই। তার মানে রবীন্দ্রনাথের বিরুদ্ধে এই অভিযোগের কোনো প্রমাণ নেই। তবে প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে রবীন্দ্রনাথকে কি কোনো প্রশ্ন করা হয়েছিল? করা হলে রবীন্দ্রনাথ আসলে কি বলতেন?
তার আগে জেনে নেওয়া দরকার রবীন্দ্রনাথের শিক্ষা নিয়ে ভাবনা কি ছিল। পথের সঞ্চয়ে তিনি বলেছেন, যে শিক্ষা স্বজাতির নানা লোকের নানা চেষ্টার দ্বারা নানাভাবে চালিত হইতেছে তাহাকেই জাতীয় বলতে পারি। স্বজাতীয় শাসনেই হোক আর বিজাতীয় শাসনেই হোক, যখন কোনো একটা বিশেষ শিক্ষাবিধি সমস্ত দেশকে একটা কোনো ধ্রুব আদর্শে বাঁধিয়া ফেলিতে চায়, তখন তাহা জাতীয় বলিতে পারি না, তাহা সাম্প্রদায়িক, অতএব জাতির পক্ষে তাহা সাংঘাতিক। আজকের যে শিক্ষাক্ষেত্রে উপনিবেশায়নের কথা বলা হচ্ছে, রবীন্দ্রনাথ কিন্তু তা বহু আগেই তার শিক্ষার হেরফের, শিক্ষা ও লক্ষ্য এবং অন্যান্য লেখা ও বিভিন্ন বক্তৃতায় বলে গিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তার সময় যে শিক্ষা ব্যবস্থা দেশে চলছিল তাতে হতে পারত না চিন্তা ও কল্পনা শক্তির বিকাশ। তাই তিনি তার পরবর্তী জীবনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করেন যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তা ও কল্পনা শক্তির বিকাশে সহায়ক হবে। তার কাছে শিক্ষার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় শিক্ষার্থীদের কেবলই কিছু তথ্য প্রদান করা নয়, তথ্য নিয়ে ভাবতে শেখানো। যুক্তি বলতে বোঝায় বিভিন্ন ঘটনাবলীর মধ্যে সম্বন্ধ নির্ণয়কে। শিক্ষার লক্ষ্য হতে হবে বিভিন্ন ঘটনাবলীর মধ্যে সম্বন্ধ নির্ণয়ের ক্ষমতা বাড়ানো। রবীন্দ্রনাথ ইংরেজি ভাষার পরিবর্তে শিক্ষার হেরফের প্রবন্ধে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদানের প্রস্তাব রাখেন, কারণ এর ফলে জ্ঞান সহজেই তাদের চেতনার অংশ হয়ে উঠবে। বলে রাখা ভালো, ভাষা আন্দোলনের পর থেকে আজ অবধি এ প্রস্তাব শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা ফিরে ফিরে তুলেই যাচ্ছেন। বাস্তবায়ন দূরস্থ। আর নিজের প্রতিষ্ঠিত বিশ্বভারতীর বর্তমান দশা ও কারিকুলাম দেখলে রবীন্দ্রনাথ কি করতেন তা সত্যিই এক বড় প্রশ্ন।